সকাল স্তম্ভিত হয়ে নিজের রুমে বসে আছে। কিছুক্ষণ আগে ঘটনা মনে করে বারবার অবাক হচ্ছে সে। বিশ্বাস হচ্ছে না আহনাব এমন কিছু করেছে। সকাল প্যাটিসকে খাবার খাওয়াচ্ছিল। অনেকক্ষণ যাবৎ অর্ষাকে এমন ঝিম মেরে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? অর্ষা বড় করে শ্বাস নিয়ে বলে, কিছু না। আহিল ভাইয়া এসেছিল আজ। কখন? তোকে নোট দেওয়ার জন্য এসেছিল। তোর বইয়ের ভেতর রেখেছি। আচ্ছা আপু, একটা কথা বলি। কি? তুই একদিন রাফির সাথে দেখা করিস, ও তোকে অনেক মিস করে। অর্ষা কাঁথা টেনে শুয়ে বলল, দেখি। আহনাব মায়ের রুমে বসে আছে। আমেনা বেগম ঘুমিয়েছে আরো আগে। আহনাব পাশে বসে তার চুলে বিলি কেটে দিচ্ছে। অর্ষাকে আমেনা বেগমের কাছাকাছি আনা খুব দরকার, কিন্তু অর্ষা তো তাকে কাছে ঘেঁষতেই দিচ্ছে না। আর সে যে কাজ করেছে তা অবিশ্বাস্য। চলে আসার সময় হাত পা কাঁপছিল। রাগ সামলাতে এমন কিছু করে ফেলবে নিজেও বুঝতে পারেনি। অবশ্য তাছাড়া আর কি করত। মেয়েটা এত বেশি জেদ করে যে নিজেকে সামলানো যায় না। নিজের রুমে গিয়ে সে হাসিবকে কল করে। ফোন রিসিভ করেই হাসিব উচ্ছ্বাসের সঙ্গে বলে, দোস্ত তুই না কল করলি, আমি তোকে কল করতাম এখন। চাপাবাজি আর করিস না তুই। সত্যি বলছি, আমি নেক্সট মান্থে দেশে আসব। সত্যি? হ্যাঁ দোস্ত, ভাই একটা গ্রেট নিউজ ছিল, এজন্যই তো বললাম কল দিতাম তোকে, কিন্তু তার আগে তুই কল দিলি। কোনো খবর টবর আছে নাকি? অর্ষা রাগ ভেঙেছে? আহনাব হতাশ হয়ে বলল, না রে, সহ্য করতে পারে না আমাকে। কতবার মানানোর ট্রাই করতেছি, ফলাফল শূন্য। বোঝো এবার। আগ বাড়িয়ে সেদিন ওইভাবে বলতে গেছিলি কেন? আরে ভাই, আমি কি জানতাম এরকম ইফেক্ট পড়বে? মেয়েদের আত্মসম্মান অনেক বেশি দোস্ত। এরা সবকিছু বিসর্জন দিতে রাজি আছে, কিন্তু আত্মসম্মানের বেলায় এক চুলো ছাড় দিবে না। অর্ষার আত্মসম্মান মনে হয় একটু বেশি। কথায় এমন সাইজ যে একদম বুকে গিয়ে লাগে। হাসিব শব্দ করে হেসে উঠে। আহনাব বলে, হাসিস না, খুবই করুণ সময় পার করছি। অর্ষাকে মানাতে পারছি না, নিজের কাছে এমনি তো পারছি না। চারিদিকে খালি শূন্য দেখাচ্ছে। ভালোবাসার কথা তো বলে দিয়েছিস তাই না? তা তো প্রতি মুহূর্তেই বলি, সুযোগ পেলেই বলি, পাত্তা দেয় না। এমন ভাবে তাকায় মনে হয় কাঁচাই গিলে খেয়ে ফেলবে। হাল ছাড়িস না। তা ছাড়ছি না, কিন্তু কি করা যায়? কোনো উপায় বল, যাতে করে ওর মন গলে। এখন আমি কি বলি বলতো? তোর কথা মনে হচ্ছে অর্ষা, যে আকাশচুম্বক। আর এমন মেয়েদের রাগ ভাঙানো, মন গলানো সহজ কোনো কথা না। হতাশ করিস না, আইডিয়া দে। কোনো কোনো গিফট নিয়ে দেখতে পারিস। ধুর, মুখের উপর ছুঁড়ে মারবে। ওকে দিয়ে কোনো ভরসা নেই। পরে মান সম্মান আর কিচ্ছু বাকি থাকবে না। তাহলে আর কি করা যায়? আচ্ছা শোন, আর তো মাত্র কিছুদিন, আমি দেশে আসি, তারপর পরামর্শ করে কোনো ভালো আইডিয়া বের করব। ততদিন পর্যন্ত তুই তোর কাজ চালিয়ে যা। কতদিন আর ইগনোর করবে? মেয়ে মানুষ যতই রাগী জেদি হোক না কেন, ওদের মনটা আবার অনেক নরম। বাইরের শক্ত আবরণটা একবার ভাঙতে পারলেই হলো। আর তোকেও এখন এটা করতে হবে। বুঝলাম। আচ্ছা শোন, আমি তো একটা কাজ করে ফেলেছি। কি করেছিস? আহনাব ইতিহস্ত করে বলল, চুমু খেয়ে ফেলেছি। কি? ডিরেক্ট চুমু? এত সাহস তোর? আহনাব একটা মেয়েকে চুমু খেয়েছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? কিভাবে পারলি রে তুই? তুই তো দেখি সুপার উস্তম। আহ, লজ্জা দিস না। লিপ কিস করেছিস? হব গালে দিয়েছি। কিভাবে? যেন চুমু দিয়ে ফেললাম। হাবিব হেসে বলে, ওহ, তোকে মারে নাই? তার আগেই তো চলে এসেছি। আর কিছুক্ষণ সামনে থাকলে নির্ঘাত মারতো। ভাইরে ভাই। আর হাসাস না তুই আমাকে। তোকে বলি আমি দুঃখের কথা, আর তুই হাসিস। তাহলে আর বলে লাভ কি? কি করব বল? আমার তো বন্ধুরা সবাই তোকে আনরোমান্টিক বলে জানতাম। তুই যে ভিতরে ভিতরে এত রোমান্টিক, তা কি করে আমরা ক্ষুণাক্ষরেও টের পেয়েছি কখনো? আশ্চর্য, তোরা কেন টের পাবি? আমার ভিতরে কোনো সমস্যা নেই। হাসিব আহনাবের কথা মিনিং বুঝতে পেরে
দাঁত খিঁচিয়ে বলে, শালা। অর্ষা অফিসে গিয়ে ভাবছিল আজ সে ফাইল নিয়ে আহনাফের কাছে যাবে না, কিন্তু সে না গেলে কে যাবে? এই কাজ তো আর অন্য কারো নয়। স্মৃতিকে পাঠানো যায়, কিন্তু ওর জন্য যদি আবার তাকে কথা শুনতে হয়। দোনামোনা সে কলম কামড়াচ্ছিল। জিসান এসে বলে, এটা একটু খারাপ স্বভাব। অর্ষা হকচকিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। জিসান বলে, দাঁড়াতে হবে না, বসো বসো। না স্যার, ঠিক আছে। কলম খাচ্ছেন কেন? সকালে খেয়ে আসুনি? অসমুখ হাঁ হয়ে যায়। বড়সড় ধাক্কা খায় সে। জিসান মশকরা করেছে তার সাথে। যেই লোক ধমক না দিয়ে কথা বলে না, সেই লোক এখন হেসে কথা বলে, সেদে এসে কথা বলে, বাড়ি পৌঁছে দিতে চায়, আবার মশকরাও করে। কেন এত পরিবর্তন? তাহলে স্মৃতির কথাই ঠিক? এই লোক ধাক্কা খেয়ে নিচে না পড়ে একদম প্রেমে পড়ে গেল? এমন হলে তো খুব মুসিবত। অর্ষা বোকার মতো হেসে বলে, না মানে অভ্যাস, ওই যে বললাম খারাপ অভ্যাস। কিছু নিয়ে টেনশন করছো মনে হয়? না স্যার। জিসানের সাথে কথা বলার সময় দেখে আহনাফ এসেছে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দুজনের দিকে তাকিয়ে নিজের কেবিনে চলে গেল। জিসান বলে, কোনো সমস্যা হলে আমার সাথে শেয়ার করতে পারো। কোনো সমস্যা নেই স্যার। শিওর? একদম। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দাও তো। সব স্টাফদের নাম্বার আছে, শুধু তোমারটা নেই। মুখের উপর বারণ করার উপায় নেই। অনিচ্ছা সত্ত্বেও অর্ষাকে ফোন নাম্বারটা দিতে হলো। জিসান চলে যাওয়ার পর অর্ষা আহনাফের কাছে যায়। চোখ মুখ শক্ত করে রেখেছে সে। যতটা পারা যায় বাইরে থেকে নিজে সে কঠিন রাখার চেষ্টা করছে। আহনাফ আজ কোনো করেনি, গম্ভীর হয়ে ফাইলে সিগনেচার করে দিয়েছে। অবাক হলো অর্ষা, আহনাফকে ঘাটল না। ফাইল নিয়ে আবার নিজের জায়গায় চলে এসেছে। জিততে ফুলতেছে আহনাফ, মাথার রক মন হয় ধপধপ করে কাঁপছে। সে প্রায় লক্ষ্য করে জিসান অর্ষার সঙ্গে সেদে সেদে কথা বলে। জিসানের স্বভাব সম্পর্কে সে অবগত, তাই খুব সহজেই তার পরিবর্তন আহনাফের চোখে ধরা পড়েছে। জিসান যে অর্ষার প্রতি দুর্বল এটা তার পুরুষ মন ধরে ফেলেছে। একজন ছেলে হয়ে খুব সহজেই সে অন্য ছেলের আচরণ, চোখের ভাষা বুঝতে পারে। আহনাফ নিজেকে বোঝানোর চেষ্টা করে, কেউ কাউকে পছন্দ করতেই পারে, দুর্বল হতেই পারে, ভালোবাসতেই পারে, এতে সমস্যা কিছু নেই। অর্ষা তো আর জিসানকে ভালোবাসে না। সে এক মনে এসব ভেবে নিজেকে সান্ত্বনা দিল, তার আরেক মনে ঈর্ষান্বিত হচ্ছিল। স্বাভাবিক ছোট্ট একটা বিষয়কেও তার অনেক বড় ইস্যু মনে হচ্ছিল। অর্ষাকে হারানোর ভয়ও মনে তীব্র হচ্ছে। সে রাগে ক্ষোভে এবং বিরক্তে স্বর্গতকীও করে উঠে। নিজেই এখনো মনে জায়গা পেল না, ওদিকে আবার প্রতিদ্বন্দ্বী চলে এসেছে। ড্যাম ইট! স্যার, আসবো? বিরক্তকর চাউনিতে আহনাফ দরজার দিকে তাকিয়ে বলল, আসুন। নিজেকে স্বাভাবিক করল সে। মিজান এসেছে। আপনি ব্যস্ত তো? একটু। কিছু বলবেন? জানতে চাইল আহনাফ। তাহলে আমি পরে আসি। সমস্যা নেই, বসুন। বলেন, কি বলবেন? মিজান চেয়ার টেনে বসলো, নড়ে চড়ে বলে, একটা লোক যদি দিয়ে দিতেন স্যার। এখন তো লোক নিয়োগ বন্ধ, কোনোভাবে কি নেওয়া যায় না স্যার? একটা পদ তো খালি আছে শুনেছিলাম। আছে, কিন্তু ওই পদে এখন আমাদের কোনো লোক লাগবে না, তাই নিচ্ছি না। চাকরিটা খুব দরকার ছেলেটার। অর্ষা অনেকবার করে রিকোয়েস্ট করেছে। এবার আহনাফ নড়ে চড়ে বসে, গলা খাকিয়ে দিয়ে বলে, অর্ষার ছেলেটা কি হয় ওনার? বন্ধু হয়। আচ্ছা ঠিক আছে, কালকে আসতে বলুন। মিজান খুশি হলো, উঠে দাঁড়িয়ে বলল, থ্যাংক ইউ স্যার। লাঞ্চ টাইমে আসি ফোন করেছিল, আজ অফিস ছুটির পর দেখা করতে বলো। অর্ষার হাতে সময় বেশি নেই, 1 ঘন্টার মধ্যেই দেখা করে আবার বাসায় ফিরে যেতে হবে, তাই বিকেলে অফিস ছুটি হওয়ার সাথে সাথেই সে বের হয়ে পড়েছে। আহিলকে আগামীকাল অফিসে আসতে বলার কথা, দেখা হলেই বলবে বলে ভেবে রেখেছে। মিজান যেভাবে বলল তাতে মনে হচ্ছে জবটা হয়ে যাবে, হয়ে গেলেই ভালো। অর্ষা তো মনে মনে এটাই চায়। আজ সবাই মিলে বসেছে রেস্টুরেন্টে। অর্ষা যাওয়ার পূর্বেই দিদার খাবার অর্ডার দিয়ে দিয়েছে, তাই গিয়ে বসা মাত্র মিনিট 10 পর ওয়েটার এসে খাবার সার্ভ করে যায়।
রেশমি খেতে খেতে জিজ্ঞেস করে, ট্রিট কেন দিচ্ছিস দিদার? কোনো সুখবর আছে নাকি? দিদার মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ আছে তো। আমার 9 মাস চলছে। খুব শীঘ্রই তোরা খালামণি আর মামা হবি। দিদারের কথা শুনে রেশমি বাদে বাকিরা হেসে ফেলে। দিদার দাঁত খিচিয়ে বলে, কথাবার্তা শুনলেই মেজাজ হাই ভোল্টেজে হয়ে যায়। সুখবর ছাড়া কি খাওয়ানো যায় না? যাবে না কেন? অবশ্যই যা। আর এটা কেবলমাত্র তোর মতো ফ্রেন্ড থাকলেই সম্ভব। 1000 বছর বেঁচে থাক তুই, বলল লামিয়া। আশিক বলল, তোর খবর বল অর্ষা, দিনকাল কেমন যাচ্ছে? এই তো যাচ্ছে, অফিস টু বাড়ি, বাড়ি টু অফিস। কতদিন ধরে ক্লাস করিস না? একদিন আয় না সময় করে, বলল জুই। প্রত্যুত্তরে অর্ষা বলল, যাব, এখন ছুটি দেবে না, তাই যেতে পারছি না। কথোপকথনের মাঝে অর্ষা ফোন বেজে ওঠে। মুন ফোন করেছে। রিসিভ করে হ্যালো বলার পূর্বেই অর্ষা ওপাশ থেকে মুনের কান্নার শব্দ শুনতে পায়। মুন ভীষণ হাসি খুশি একটা মেয়ে, যেমন চঞ্চল তেমন দুষ্ট। কান্নার আশপাশ দিয়েও নেই। তাহলে এখন হঠাৎ কাঁদছে কেন? অর্ষা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো। মন কাঁদছিস কেন তুই? ওপাশ থেকে মন ক্রন্দনরত স্বরে বলে, ওয়াশরুমে পড়ে গিয়ে আমার পা ভেঙে গেছে। হাসপাতালে গিয়েছিস? কোথায় আছিস এখন? বাসায়, আমি আসছি। ফোন রেখে অর্ষা উঠে পড়ে। বাকিরা জিজ্ঞেস করে, কি হলো? মনকে মন আমার স্কুল লাইফের ফ্রেন্ড, ওয়াশরুমে পড়ে গিয়ে নাকি পা ভেঙে ফেলেছে। এখন যেতে হবে আমায়। বলিস কি? চল আমিও যাব, বলল আহিল। জুই কারেকশন করে দিয়ে বলল, আমিও নয়, আমরাও যাব। অর্ষা ওদেরকে নিয়ে মনের বাসা যায়। ভীষণ চিন্তা হচ্ছিল তার। এই অবস্থায় ও দেখাশোনা কে করবে? আবিদর সারাদিন অফিসেই থাকে। মনের বাড়ি যাওয়ার পর গোমরা মুখে দরজা খুলে দিল আবিদ। অর্ষা সেই দিকে ভ্রূক্ষেপ না করে সরাসরি বেডরুমে চলে গেল এবং বলা বাহুল্য বড়সড় চমক পায় সে। মন দুপায়ে ছড়িয়ে খাটের সাথে হেলান দিয়ে আধশো অবস্থায় বসে আছে। তার পাশেই চেয়ারে বসে আছে আহনাব, পরনে অফিসের ফরমাল পোশাক। তার মানে সরাসরি অফিস থেকে সে এখানে এসেছে। কিন্তু কেন? আপাতত সব চিন্তা বাদ দিয়ে অর্ষা মনকে জিজ্ঞেস করলো, হাসপাতালে যাসনি? কোন পা ভেঙেছে? বাম পা? অর্ষা খাটের এক পাশে বসলো। মনের পায়ে হাত দিতে যাবে, মন চেঁচিয়ে উঠে বলে, আরে করছিস কি? ওরা কারা রে? অর্ষার খেয়াল হলো সে একা নয়, সাথে বন্ধুরাও এসেছে। বলল, ফ্রেন্ডস। মন হাসি মুখে বলল, আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। অর্ষা আদিবের উদ্দেশ্য বলল, এখন হাসপাতালে কেন নেননি ভাইয়া? আদিবের উত্তরে পূর্বে মন খাট থেকে নেমে জুই রেশমি ওদের হাত ধরে খাটের এক সাইডে বসিয়ে দিল। এই ঘটনা দেখে সবার চক্ষু চড়ক গাছ। পা ভেঙে গেল, সে আবার হাঁটে কিভাবে? আবিদ নিরস মুখে বলে, এবার বুঝলে তো কেন হাসপাতালে নেইনি? মানে কি এসব? সব মিথ্যে। ওর বুদ্ধিশুদ্ধি কখনো হবে না বোন। হাতে পায়ে শুধু বড় হয়েছে, আক্কেল নাই, জ্ঞান নেই। ফোন দিয়ে এমনভাবে বলেছে, আমি তো ভয় নাই। ছুটি নিয়ে গিয়ে দেখি স্যার মিটিংয়ে। অপেক্ষা করার সময় কোথায়? না বলে চলে এসেছি। কাল অফিসে গিয়ে এখন কথা শুনতে হবে। শুধু আমায় হেনস্থ করলো তা তো। আহনাব ভাইকেও ফোন করে বলেছি, আর এখন আপনাকেও। মন কটমট রাগ দেখিয়ে বলে, আরে মিথ্যা বলতে যাব কেন? আমি তো সত্যি ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। মানে হোঁচট খেয়েছি আর কি, পা ভাঙেনি। ঠিক আছে, কিন্তু ব্যথা তো পেয়েছি। তার মানে কি দাঁড়ায় আমি কোনো মিথ্যা বলি? আবির দীর্ঘশ্বাস নেয়। তার তাকানো ভঙ্গিটা এমন যে দৃষ্টি বলছে, একে বোঝানো হচ্ছে কলা গাছকে বোঝানো ঢের ভালো। মন অর্ষার দিকে তাকিয়ে বিচলিত হয়ে বাচ্চাদের মতো করে বলল, রাগ করেছিস? রাগ করিস না। একা একা বাসায় ভালো লাগে না। কি করব, মাথায় আবার চেপেছে দুষ্টুমি বুদ্ধি, তাই একটু প্ল্যান করেছি। ভালোই হয়েছে এই সুযোগ, ওদের সাথে তো পরিচিত হতে পারবো। তোর এসব ফাজলামি আমার একদম ভালো লাগে না মন। দয়া করে আর এমন করিস না। যাই হোক, আমি আর বসবো না, বাসায় যাব। কিসের বাসা যাবি? আমি সকালকে ফোন করে বলে দিয়েছি আজকে
ও রাফিকে পড়াতে যাবে না। বাসায় যারা তোর কাছে পড়ে ওদেরকে পড়িয়ে দেবে। সুতরাং তোর তো আর তাড়া নেই। তুই ওদের সাথে রিল্যাক্স হয়ে বস। আমি চা নিয়ে আসছি। মুন আর আদিব চলে যেতেই অর্ষা ক্ষেপে বলে, মনের সাথে এই বুদ্ধিতে আপনিও জড়িত, তাই না? আহনাফ হাঁ হয়ে যায়। সে এতক্ষণে অর্ষার বাকি ফ্রেন্ডদের মতোই নীরব ভূমিকা পালন করেছিল। হঠাৎ অর্ষার এমন নীরব আক্রমণে কিছুটা হকচকিয়ে গেল বৈকি। সে ওর বন্ধুদের দিকে একবার তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, সবসময় সবকিছুতে আমাকে কেন দায়ী করো? আমি নিজেও কিছু জানতাম না। মন তো বললই। ও তো বলবেই। আপনি শিখিয়ে দিয়েছেন না? ভুল বুঝতে বুঝতে তোমার এমন অবস্থা হয়েছে যে চারিদিকে সত্যটাকে মিথ্যা মনে হয় তোমার। শুনশান রুমে হঠাৎ করেই লামিয়া আহনাবকে উদ্দেশ্য করে বলে উঠল, এই মালটা এখানে কেন রে? আহনাব আর বিস্মিত হওয়ার সীমা নেই। তার বিস্ময়ের সীমা অতিক্রম করে ফেলেছে আগেই। সে ফাঁকা বিষম খায়, চোখগুলো বড় বড় করে বলে, মাল? হোয়াট ডু ইউ মিন বাই মাল? অর্ষা সহ বাকি বন্ধুরা অপ্রস্তুত হয়ে পড়ে। লামিয়া কথায় কোনো ব্রেক নেই সবাই জানে। তাই বলে সম্মুখে এমন একটা কথা বলবে? গাধি বেয়াদব একটা। আহিল পরিস্থিতি সামলাতে হেসে বলে, মালা মানে ও আসলে বলতে চেয়েছে মালা। কিসের মালা? মালা কোথায় এলো? আহিল কি বলবে বুঝতে পারছে না। লামিয়া বেফাঁস কথা বলে নিজেই ঝিম মেরে গেছে। আশিক দাঁত বের করে হেসে বলল, গান। মুন আর আবিদ চা নিয়ে এসেছে। ভিতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করে, কিসের গান ভাই? আহনাব উত্তেজিত হয়ে পড়ে, বসা থেকে দাঁড়িয়ে যায়। ওর সঙ্গে অর্ষা দাঁড়িয়ে পড়ে। এখন তার ইচ্ছে করছে লামিয়াকে পচা পানিতে চুবাতে। আহনাব প্যান্টের দুপকেটে হাত ঢুকে গম্ভীর হয়ে বল, কি শুরু করলে তোমরা? মাল মালা গান হচ্ছেটা কি? আশিক গান ধরে। সে যে কেন এলো না? কিছু ভালো লাগে না। গান শেষ করে আশিক জোরপূর্বক জোরে জোরে হেসে বলে, ওমর সানি বিশাল ফ্যান। লামিয়া বুঝেছেন ভাই? তাই বলছিল গানের গুলি খেলবে। প্রথম শব্দ দিল মালা। মালা বলতে গিয়ে বলে ফেললো মাল। সব তো ঠিকঠাক ছিল, শুধু আকারটাই বলতে ভুলে গেছে আর কি। অর্ষাবাদে বাকিরা তাল মিলিয়ে বলল, ঠিক ঠিক। লামিয়া অগ্নিদৃষ্টিতে আশিকের দিকে তাকায়। বিড়বিড় করে বলে, শালা আমি ওমর সানির বড় ফ্যান। আলাদা পাই শুধু তোকে। আহনাফের মাথা ঝিমঝিম করছে। এদের গ্যাঞ্জাম সাংঘাতিক লেভেলে। শুধু তাই নয়, এরা প্রতিটা বন্ধু এক একজন সাংঘাতিক মানুষ। কেমন করে কথা ঘুরিয়ে ফেলে ভাবা যায়? আহনাফ সহজে বিরক্ত প্রকাশ করে না, কিন্তু এখন যেভাবে তিলকে তাল বানানোর চেষ্টা করছে ওরা, আর নিশ্চুপ থাকা যাচ্ছে না। সে মুনকে উদ্দেশ্য করে বলল, আজ বরং আমি আসি। মুন বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আসি মানে কি? কোথায় যাবেন দুলাভাই? গ্যাঞ্জাপাঠি সমস্বরে বলে উঠে, দুলাভাই? মন কিছুটা হতচকিয়ে গিয়ে বলল, কি হলো? তোমরা এভাবে দুলাভাই বলে ডাকলে কেন? লামিয়া বলল, উনি তোমার বোনের স্বামী? আরে না, আমার তো কোনো বোন নেই। তাহলে তুমি দুলাভাই ডাকলে কেন? অর্ষা ভয় শেষ। না জানি মুন আবার এখানে কি বলে বসে। সে মুনকে থামিয়ে বলে, দুষ্টুমি করে। মন ধমক দিয়ে বলে, মিথ্যা বলিস কেন? আমি মোটেই তাকে দুষ্টুমি করে দুলাভাই ডাকি না। অর্ষা মনে মনে দোয়া দরুদ পড়ছে। লামিয়া অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে অর্ষার দিকে গম্ভীর হয়ে বলে, মুন সত্যিটা তুমি বলো। দিদার হতাশার সুরে বলে, সত্যিটা কি বুঝিসনি এখনো? আমি বলি শোন। মুন হলো গিয়ে অর্ষার স্কুল ফ্রেন্ড, মানে একদম কুট্টিকালের ফ্রেন্ড। দিদারের কথা সম্পূর্ণ হওয়ার আগেই রেশমি বাধা দিয়ে বলল, দাঁড়া, আগে বল কুট্টি কি? কুট্টি মানে ছোট্ট। বিরক্ত হয়ে বলল দিদার, আচ্ছা আচ্ছা, এবার বাকিটা বল। ছোটবেলার ফ্রেন্ড মানে একসাথে বড় হয়েছে, খেলেছে মানে অনেকটা বোনের মতোই। তাহলে কথাটা কি দাঁড়ালো? সবার সমস্যারে বলল, কি দাঁড়ালো? কথাটা দাঁড়ালো উনি অর্ষার হাসবেন। গ্যাঞ্জাম পার্টির মুখ হা হয়ে যায়। সবাই একসাথে চেঁচিয়ে বলে, হোয়াট?
লামিয়া মুখটা কাঁদো কাঁদো হয়ে যায়। অর্ষা বলে, আরে না, তোরা ভুল ভাবছিস। তুই কিভাবে করলি এটা দোস্ত? তোকে তো প্রথম দিনই বলছিলাম তাকে আমার ভালো লেগেছে। বলেছিলাম না বল? বলল লামিয়া। অর্ষা কারো ওপর রাগ ঝাড়বে বুঝতে পারছে না। নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে তার। আহনাফের হাঁসফাঁস শুরু হয়ে গেছে। আদিব বোকার মতো তাকিয়ে আছে ওদের দিকে। মুন নিজেও ভ্যাকাচ্যাকা খেয়ে তাকিয়ে রয়েছে। জুই লামিয়াকে সান্ত্বনা দিয়ে বলল, আহারে দোস্ত, থাক কাঁদিস না। বলেই হলো, কাঁদিস না। ১০০ বার কাঁদবো, ১০০০ বার কাঁদবো, তোর কি তাতে? অর্ষা এবার চিৎকার করে বলল, থাম ভাই তোরা। জীবনে কি ভুল করেছিলাম জানি না, যার জন্য আল্লাহ তোদের মতো কিছু ফ্রেন্ড আমাকে জুটিয়ে দিয়েছে। লামিয়া এবার ফ্যাঁস ফ্যাঁস করে কান্নার অভিনয় করে বলল, তুই এই কথা বলতে পারলি? একটা ছেলের জন্য এভাবে বলতে পারলি তুই? স্বামী পেয়ে বন্ধুরা যখন পর শিরোনামে একটা পত্রিকা ছাপানো উচিত, পত্রিকা এক পাশে থাকবে তোর আর তোর স্বামীর ছবি, অন্য পাশে আমাদের ছবি। মুন বলল, তুমি আগে কান্না থামাও প্লিজ। কাঁদতে কাঁদতে নাকের পানি শুকিয়ে খরাহ করে ফেলবে প্রয়োজনে, তবু আমি তাকে দুলাভাই হিসেবে মানব না। আশিকের সাথে নাক মুছে বলল লামিয়া। আশিক নাক ছিটকে বলল, এরে দিল আমার দামি শার্টটা নষ্ট করে। কি কি বলবি তুই? এভাবে বলতে পারলি? আমার নাকের পানির চেয়ে তোর শার্টের মূল্য বেশি হয়ে গেল? চোখের পানির মূল্য আছে জানতাম, তাই বলে নাকের পানি? নাকের পানির মূল্য? ও গড! মনে মনে ভেবে বড় করে শ্বাস নেয় আহনাফ। মুন লামিয়ার উদ্দেশ্য বলে, ধুর, তুই শুধু শুধু নাকের পানি শুকিয়ে মরুভূমি বানাচ্ছ। উনি অর্ষার হাজবেন্ড নয়, হাজবেন্ড নয়? তবে তুমি তাকে দুলাভাই ডাকলে কেন? ওনার নামটাই তো দুলাভাই। হ্যাঁ, দুলাভাই আবার কারোর নাম হয় নাকি? ইয়ে মানে আমার জন্য শুধু ওনার নাম দুলাভাই, তাহলে আমাদের জন্য তার নাম কি? জানতে চাইল রেশমি। আমার নাম আহনাব, আপনারা আমাকে আহনাব ভাই বলে ডাকতে পারেন। আর প্লিজ এবার আপনাদের ড্রামা বন্ধ করুন। ধুর, শুধু শুধু এনার্জি খরচ করলাম, বিড়বিড় করে বলল লামিয়া। অর্ষা তখন ওদের উপর রেগেছিল, তবে বেশিক্ষণ সেই রাগ স্থায়ী ছিল না। থাকবে কি করে? ওদের উপর কি রাগ করে থাকা যায় বলে মনে হয় আপনাদের? রাতে খাওয়ার দাওয়ার করে সবাই মনের বাসা থেকে চলে যায়। অর্ষার সাথে আহনাফ রয়েছে, রিকশার পাশাপাশি বসে রয়েছে দুজন। আহনাফ বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, তুমি ওদের সঙ্গে থাকো কি করে? কেন? একজন ড্রামা কুইন আর ড্রামা কিং, তবুও ওরা আমার ফ্রেন্ডস। আমার কোনো অসুবিধা হয় না, বরং ওদের সঙ্গে আমার ভালো লাগে। তোমাকে বিয়ে করার পর তো এরা আমার অবস্থা নাজেহাল করে ফেলবে। আপনাকে কে বিয়ে করবে? আমি? না তো, বিয়ে তো করব আমি। তুমি বিয়ে বসবে? জেগে জেগে ওই স্বপ্নই দেখুন। শুধু জেগে জেগে বলছো কি? আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে অহর্নিশি তোমায় নিয়ে স্বপ্ন বুনি। পিছু কেন ছাড়ছেন না? বিয়ে না করা অবধি পিছু ছাড়ছি না মেরি বাটারফ্লাই। বিরক্তকর। অর্ষাকে বাড়িতে পৌঁছে দিয়ে আহনাফ তার বাসায় চলে যায়। সকাল মুখ গোমড়া করে রেখেছে। অর্ষা জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? কি হবে? তুই তো মৌনাপুর বাসায় গিয়ে ভালোই আনন্দ করছিস, আমাকে সাথে নিস না কেন? শুক্রবার নিয়ে যাব। সত্যি? হ্যাঁ, বলে অর্ষা নিজের জায়গায় শুতে গিয়ে দেখে কাঁথার ভিতর গুটিসুটি হয়ে প্যাটি শুয়ে আছে। অর্ষা দাঁত মুখ খিচে বলে, তোর বেয়াদব বিড়াল আমার জায়গায় কি করে? সরা ওকে। ইস, বেয়াদব বলিস কেন? আমি ওকে আদব কায়দা সব শিখিয়েছি। দেখছিস না, তোর জায়গায় শুলেও হাগুমতো কিছু করেনি। করেনি বলেই তো তুই বেঁচে গেছিস, নয়তো তোর খবর ছিল। তুই একটা নিষ্ঠুর। পরের দিন সকালে আহিল আহনাকে দেখে এবং আহনাপ আহিলকে দেখে বেশ চমকে যায়, কারণ ওরা কেউ গতকাল রাতে জানতো না আজও তারা মুখোমুখি হবে। আহনাপ ভেবেছিল হয়তো অর্ষা অন্য কোনো ফ্রেন্ড আসবে জবের জন্য, আর সত্যি বলতে অর্ষার জন্য সে লোক নেবে বলেছে, তাই সিভিটাও পরেও দেখেনি। আহিল কিছুটা নার্ভাস বোধ করলো। আহনাপ একদম স্বাভাবিক ব্যবহার করেছে।
যেন গতকাল কিছুই হয়নি। চাকরি কনফার্ম হওয়ার পর আহিল সবার আগে খবরটা অর্ষাকে টেক্সট করে জানায়। এরপর মেসেজ করে গ্রুপে। অর্ষা স্পেশাল থ্যাঙ্কস জানায় মিজানকে। মিজান হেসে বলে, আসল ক্রেডিট আহনাফ স্যারের, তাকে গিয়ে থ্যাঙ্কস বলো। অর্ষা মনে মনে বলে, ঠেক। আহনাফের অপেক্ষায় প্রহর শেষ হয়েছে আজ। হাসিব আসবে বলে সে প্রতীক্ষায় ছিল। একজন বন্ধুর সাথে থাকলে মনে জোর থাকে। অর্ষাকে মানানোর জন্য তাই হাসিবের সাহায্য তার বিশেষভাবে প্রয়োজন। হাসিব আসার আগে অবধি সে নিজের থেকে অর্ষাকে মানানোর কম চেষ্টা করেনি। তবে এতে লাভ ও কিছু হয়নি। অর্ষা তাকে পাত্তাই দিচ্ছে না। উপরন্তু অফিসের সিজনের আলগা গায়ে পড়া স্বভাবটা তাকে বিরক্ত করে তুলছে। সে 100% শিওর সিজন অর্ষাকে পছন্দ করে। এখন ভয় আছে এই ভেবে, না জানি কবে প্রপোজ করে বসে। আর অর্ষা যদি তার উপর রাগ দেখে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তো সারে সর্বনাশ। এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে অর্ষার কথা ভাবছিল। তখন হাসিব এসে তাকে জড়িয়ে ধরে। এতদিন বাদে বন্ধুকে পেয়ে আহনাফ নিজেও জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? একদম বিন্দাস, কিন্তু তোকে তো মনে হচ্ছে দেবদাস। ওই পথে তো আছি, মনে হওয়াটাই অস্বাভাবিক না। এনিওয়ে, তোকে বলছিলাম আমার জন্য একটা বিড়াল আনতে, এনেছিস? এনেছি বাবা, এনেছি। এই বিড়ালের জন্য যে এয়ারপোর্টে আমার কত ঝামেলা পোহাতে হয়েছে। কোথায়? আমার এক রুমমেট এসেছে সাথে, ওর কাছে আছে। দাঁড়া, ও আসুক। মিনিট দুয়েক বাদে একটা ছেলে বিড়াল হাতে এগিয়ে আসে। ধবধবে সাদা বিড়াল, দেখলেই আদর আদর লাগে। হাসিব বিড়ালটিকে নিয়ে আহনাবের হাতে দিয়ে বলে, এই নে তোর বিড়াল, এবার বাড়ি চল। হাসিব ওর রুমমেটের সাথে বিদায় নিয়ে আহনাফের সঙ্গেও বাসায় চলে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়ার পর হাত পা ছড়িয়ে টান টান হয়ে শুয়ে আছে হাসিব। আহনাব চেয়ারে বসে আছে বিড়ালটিকে নিয়ে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নাম রেখেছে ক্যাথিয়ন। হাসিবের উদ্দেশ্য আহনাব বলল, এবার বল দেখি অর্ষার রাগ ভাঙানো যায় কিভাবে। হাসিব কাত হয়ে শুয়ে বলে, সারপ্রাইজ দিতে পারিস? কিভাবে সারপ্রাইজ দেওয়া যায়? তোর বিড়ালটা ওকে গিফট কর। বিড়াল গিফট করব? হ্যাঁ, মেয়েরা বিড়াল অনেক পছন্দ করে। আমি একটা ভিডিওতে দেখেছি বিদেশি ছেলে মেয়ে, বুঝেছিস, ছেলেটা জ্যাকেটের ভেতর করে বিড়াল নিয়ে যায় আর হাতে একতোড়া ফুল, মেয়েটাকে গিফট করে। তুইও সেম ভাবে কর। আইডিয়া দারুণ। তাহলে চল আজই সারপ্রাইজটা দিয়ে দেই। দিতে পারিস, কিন্তু সরি ভাই, আমি যেতে পারবো না, ভীষণ টায়ার্ড। 1 ঘন্টা রেস্ট নিয়ে নে, 5টায় অফিস ছুটি। আমরা তখনই বের হব। আর অবশ্যই তোকে আমার সাথে যেতে হবে। এই 1 ঘন্টা হাসিবের রেস্ট নেওয়া হলো না। গল্প গুজব করে দুই বন্ধু কাটিয়ে দিল। 5টা বাজার একটু আগে দুজন বের হয়েছে। পথে এক তোড়া ফুল কিনে নিয়ে এখন অপেক্ষা করছে অর্ষার বাড়ি থেকে একটু দূরে। হাসিব বারবার করে বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। আহনাব বলল, বুঝেছি বুঝেছি, অর্ষা আসছে, তুই গাড়িতে থাক, আমি যাই। অল দ্য বেস্ট। আহনাব অর্ষার দিকে এগিয়ে যাচ্ছে। এখানেই তাকে দেখে অর্ষা অবাক। আজ অফিসে যায়নি অথচ এখানে তার বাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে কেন? আহনাব ঠিক অর্ষার সামনে গিয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে অর্ষাকে থামতে হলো। আহনাব হাসি মুখে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার তো কোনো সারপ্রাইজ চাই না। সারপ্রাইজ দেখলেই তোমার রাগ গলে পানি হয়ে যাবে। রাস্তা থেকে সরে দাঁড়ালো, আমায় যেতে দিন। আহনাব সরে না, বরঞ্চ অর্ষার আরো কাছে এগিয়ে যায়। এর জ্যাকেটের ভিতর থেকে বিড়ালের মাথা বের করে বলে, সারপ্রাইজ। বিড়াল মাথা বের করেই বলে উঠে, ম্যাও। ভয়ে চমকে উঠে অর্ষা। অস্ফুটভাবে বলে, ওমা গো, এটা কি? এটা সারপ্রাইজ? হ্যাঁ, তোমার পছন্দ হয়নি? একদম না, বাসায় একটা যন্ত্রণায় বাঁচি না, আপনি আবার আরেকটা আমায় সারপ্রাইজ গিফট দিচ্ছেন। আহনাব প্রত্যুত্তর করার পূর্বে ক্যাথিনও একধারে ম্যাও ম্যাও করছে, যেন সে তাকে রিজেক্ট করার জন্য অর্ষাকে কথা শুনিয়ে দিচ্ছে। অর্ষা ভুরুকুট করে বলে,
ও কি আমারে রাগ দেখাচ্ছে? কি জানি, বিড়ালের ভাষা তো আমি জানি না। অসহ্য বলে আহনাবকে পাশ কাটিয়ে অসা চলে যায়। ক্যাথিও তখনও ম্যাও ম্যাও করে। আহনাব ওর মাথায় হাত বুলিয়ে বলে, হয়েছে, থাক, ডাকিস না। তোর কপাল খারাপ, আমার কপাল খারাপ, দুজনে রিজেক্ট হয়ে গেলাম, বুঝলি? ক্যাথি বুঝেছে বোধ হয়, এমন ভাবে বলল ম্যাও। গল্পের অংশটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে অর্ষা। হাসির কারণ অবশ্য আহনাব। লোকটাকে প্রথম প্রথম যেমন রাগী গম্ভীর মনে হয়েছিল, আসলে ততটা রাগী সে নয়, একটু ইনোসেন্ট আর বোকাসোজাও আছে। হয়তো বিড়ালকে সারপ্রাইজ দেয় ভাই, এই মানুষটার উপর সে কি করে রাগ করে থাকবে। সেলিনা বেগম রূপে এসে বলে, তোর বাবা ডাকছে। অর্ষা হিজাবটা খাটের উপর রেখে বলল, আসছি, যাও। সেলিনা বেগম চলে যাওয়ার পর অর্ষা ওয়াশরুমে যায়, ফ্রেশ হয়ে পর বাবার কাছে আসে। ওমর রহমান বিছানায় শুয়ে আছে, তাকে অসুস্থ দেখাচ্ছে। অর্ষা পাশে কপাল হাত রাখে, তাপমাত্রা মেপে বলে, জ্বর এসেছে নাকি? ও কিছু না। শোন মা, তোকে এজন্য ডেকেছি। রুহুল এসেছে। কোথায়? বাসায় আসেনি, এই এলাকাতেই আছে। তোমাকে কে বলল? তোফায়েল এসেছিল, ও বলেছে। বললেন সেলিনা বেগম। ওমর রহমান বলেন, একটা কথা বলি মা, রাগ করিস না। একসাথে থাকতে গেলে একটু রাগ অভিমান ঝগড়া বিবাদ এসব হবেই, সব সংসারই হয়। তাই বলে কি ভাইকে দূরে রাখতে হবে বল? যা হওয়ার তো হয়েই গেছে। বলছিলাম কি, তুই কি ওকে বাসায় নিয়ে আয়। তুই ওর আপন বোন, ও তোর কথা ফেলবে না। অর্ষা বসা থেকে উঠে দাঁড়ালো। বাবার কথা উত্তর না দিয়ে মাকে বলল, বাবার ওষুধগুলো ঠিকঠাক মতো খাওয়াও। অর্ষা চলে গেল। ওমর রহমান সেলিনা বেগমের দুজন দুজনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ষা নীরব প্রত্যাখ্যান, বুঝতে অসুবিধা হয় না কারো। তোর প্ল্যান সুপার ডুপার ফ্লপ হয়েছে রে গাধা, বিরক্ত হয়ে বলল আহনাব। হাসি বিরস মুখে বলল, ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে সুপার ডুপার হিট হতো। বিড়াল পছন্দ করে না এমন মেয়ে কি আছে? অবশ্যই আছে, খুঁজলে এমন আরো অনেক পাওয়া যাবে। শুধু শুধু অর্ষাকে ব্লেম করবি না। সমস্যা তোর প্ল্যানে। হ্যাঁ, এখন তো আমারই দোষ হবে। ভাবির দোষ নেই? ঠিক আছে, তর্ক না করে নেক্সট প্ল্যান বল। ওর বন্ধুদের হেল্প নিতে পারিস। ওরা আমাকে হেল্প করবে কেন? এমনি এমনি তো আর করবে না। তার আগে ওদের পটাতে হবে। সেই দিন না বললি ওর অনেকগুলো ফ্রেন্ড তুই চিনিস? হ্যাঁ, বাট লাভের লাভ কিচ্ছু হবে বলে মনে হয় না। কেন, অর্ষা খুব জেদি? ওদের কথা শুনবে না? তোর এই প্ল্যানও ফ্লপ যাবে? আগে কেন নেগেটিভ ভাবছিস? পজিটিভ থিঙ্ক কর। পারবো না ভাই, ওর ফ্রেন্ডরা ভীষণ সাংঘাতিক। আচ্ছা, তোর কিছু করতে হবে না, আমি কথা বলবো ওদের সাথে। তুই শুধু ওদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করিয়ে দে। কাল তাহলে অফিসে যেতে হবে। অফিসে যাবি মানে? তুই না বলছিস কিছুদিন যাবি না অফিসে? না গেলে তো ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। অর্ষা এক ফ্রেন্ড আমার অফিসে জব করে, ওকে আগে গিয়ে পটাতে হবে। ছেলে তো কি মেয়ে? আমি মেয়েদের পটাবো। হাসি হেসে ফেলে বলে, ওকে, আমি যাব। জিসানের বার্থডে আজ, স্টাফরা মিলে তাই অফিসে ছোটখাটো ভাবে সেলিব্রেট করতে বলে ঠিক করেছে। এজন্য একটা জায়গা সুন্দর করে সাজিয়েছে, ফুলকে কিনেছে। ট্রিটা জিসানই দেবে বলে আগে জানিয়ে রেখেছে। আপাতত তাই কিছু সময়ের জন্য ফ্লোরের কাজ বন্ধ। অর্ষা স্মৃতির সঙ্গে ডেকোরেশনে এখানে ছিল। জিসান এসে বলে, একটু শুনে যাও তো অর্ষা। অর্ষা স্মৃতির দিকে তাকালো। স্মৃতিও চোখের ইশারায় বলল যাওয়ার জন্য। অগাধ্য অর্ষাকে জিসানের সঙ্গে যেতে হলো। আহনাবের কেবিনের সামনে এসে আহিল নক করে বলল, আসবো স্যার? আহনাব হাসিবের সঙ্গে গল্প করছিল। আহিলের সঙ্গে কথা বলবে বলবেই সে হাসিবকে আজ সঙ্গে করে নিয়ে এসেছে। আহনাব বল, এসো। আহিল কিছুটা নার্ভাস ভঙ্গিতে সামনে এসে দাঁড়ালো। আহনাব বলল, বসো। আহিল বলল, সমস্যা নেই ভাইয়া, সরি স্যার। ইটস ওকে, তুমি আমার ছোট ভাইয়ের মতো, ভাইয়ে বলেই ডাকতে পারো, কোনো সমস্যা নেই। এখন বসো।
আহিল বসলো। আহনাব বলল, বড় ভাই হিসেবে একটা হেল্প চাই। করবে তো? অবশ্যই ভাইয়া। বলেন না কি করতে হবে? অসাবাদে তোমরা বাকি যে আরো ফ্রেন্ড আছো ওদের সাথে দেখা করার ব্যবস্থা করে দিতে হবে। আহিল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। আহনাব বলল, তোমার মনে প্রশ্ন জাগবে জানি, সব প্রশ্নের উত্তর পরে দেব। আহিল আর আমতা না করে বলল, ঠিক আছে। আহনাব হাত ঘড়িতে সময় দেখে বলল, জিসানের বার্থডে সেলিব্রেট করতে হবে, সময় হয়ে গেছে। উঠি চলো। আহনাব, আহিল আর হাসিব উঠে দাঁড়ালো। তিনজনে একসাথে ক্যাবিন থেকে বের হয়। কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখে জিসান আর অর্ষা সবার থেকে আলাদা একটু দূরে রয়েছে। তবে ওদের কথোপকথন শুনতে পাচ্ছে তিনজনই। জিসান ইতিহাসভাবে বলছে, কথাগুলো কিভাবে বলবো বুঝতে পারছি না অর্ষা। অর্ষা নিজেও মনে মনে ভয় পাচ্ছে। সে সংকোচের সঙ্গে বলল, সমস্যা থাকলে থাক স্যার, পরে বলিয়েন। না না, এখনই বলতে হবে। ঠিক আছে বলুন। অর্ষা, আই থিংক আমি তোমায় ভালোবেসে ফেলেছি। বিয়ে করতে চাই তোমায়। সকল জড়তা এড়িয়ে বলে ফেলল জিসান। অর্ষার চোখ বড় বড় করে তাকিয়ে আছে জিসানের দিকে। সে ভেবেছিল হয়তো প্রেমের প্রস্তাব দেবে, কিন্তু জিসান তো তার ভাবনার চেয়েও এক কাঠি উপরে, ডিরেক্ট বিয়ের প্রস্তাব। সে মনে মনে হায় আল্লাহ বলে পাশ ফিরে আহনাব, আহিল আর হাসিবকে দেখতে পায়। আহনাব রুদ্রদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। প্রচণ্ড জিদ্দে সে দেওয়ালের একটা ঘুষি দেয়। অর্ষা দ্বিধাদ্বন্দ্বিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। একটা মানুষকে মুখের উপর না করা যায় কিভাবে? সে হাঁসফাঁস করছে। আহনাপের রাগ দৃষ্টি এড়ায় না হাসিবের। সে আহনাপের কাঁধে হাত রেখে আসতে বলে, রিল্যাক্স। এরপর আহিলের উদ্দেশ্য বলল, তুমি আহনাবকে নিয়ে যাও, আমি আসছি। আহিল কিছু বুঝতে পারছে না আহনাপের রাগ করার কারণ কি। তার বেশি টেনশন হচ্ছিল অর্ষার জন্য। এমন সিচুয়েশনে কি করে সামলাবেও। তাছাড়া অর্ষাও জিসান স্যারকে পছন্দ করে কি জানা নেই তার। সে আহনাবকে বলল, চলুন স্যার। আহনাব মনে প্রাণে রাগ দমানোর চেষ্টা করছে, কোনো রকম সিনকেট করতে চাচ্ছে না বলে হাসিবের কথা মেনে নিয়ে আহিলের সঙ্গে চলে যায়। হাসিব নিজেই ফিটফাট করে গুছিয়ে অর্ষা এবং জিসানের কাছে গিয়ে সুন্দর করে হাসলো। এক এক হাত বাড়িয়ে দিয়ে জিসানের দিকে হাসি মুখে বলল, হাই বার্থডে বয়, শুভ জন্মদিন। হাসিবের আগমনে জিসান কিছুটা অপ্রস্তুত হয়ে চট করে আবার নিজেকে সামলে নিল। হ্যান্ডশেক করে বলল, থ্যাংক ইউ। আমায় চিনতে পেরেছেন তো? আমি আহনাপের বন্ধু। আগের বার দেখা হয়েছিল। জিসান সহাস্য বলল, মনে আছে। হাসিব তার হাত ঘড়ি দেখল। দেরি হয়ে গেলে এমন ভঙ্গিতে বলল, শিট, সবার অপেক্ষা করছে আপনার জন্য, চলুন চলুন। এরপর হঠাৎ করে অর্ষাকে দেখতে পেয়েছে এমন ভাবে বলল, আপনি? উত্তরে জিসান বলল, আমাদের এমপ্লয়ি। আইসি, আসুন আসুন, আপনি আসুন বলে জিসানের হাত ধরে নিয়ে গেল হাসিব। মনে মনে অর্ষা ভীষণ খুশি হলো এবং হাসিবকে মনে মনে ধন্যবাদ জানালো। আপাতত এই বিষয়টা এড়ানো গেছে, এতেই তার স্বস্তি। পরে না হয় ভেবেচিন্তে গুছিয়ে জিসানকে না করে দেওয়া যাবে। কেক কাটার সময় অর্ষা আর আহনাব ছিল মুখোমুখি। তার রাগী দৃষ্টি তখন অর্ষার দিকে স্থির। অর্ষা আহনাবের দিকে তাকিয়ে ভড়কে যায়। সে এভাবে রাগ নিয়ে তাকিয়ে আছে কেন? তার দোষটা কোথায়? দৃষ্টি সরিয়ে নিল অর্ষা। কেক কাটা শেষ হলে খাওয়া দাওয়া করে সবাই আবার সবার কাজে চলে যায়। স্মৃতি অর্ষাকে টেনে অন্য পাশে নিয়ে বলল, এই জিসান স্যার তোমাকে কি বলল? অর্ষা প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, প্রপোজ করছে ভাই। সত্যি? হ্যাঁ, তাও আবার বিয়ে। স্মৃতির চোখ দুটো গোল গোল করে বল, বাপরে, তাহলে আর দেরি কেন? তুমি কি বলেছ তাকে? কিছুই বলিনি, শুধু বলার আগেই আহনাব স্যারের বন্ধু এসে পড়েছে। ধুর, আর সময় পেল না। বাই দ্য ওয়ে, কি উত্তর দেবে ভেবেছ? কিছু? অবশ্যই না করে দেব। কেন বলো তো? সে অফিসের উচ্চপদস্থ একজন স্যার, স্যালারি ভালো, দেখতেও সুদর্শন। তাহলে তোমার আপত্তিটা কোথায়? কাউকে বিয়ে করার জন্য কি শুধু এসবই প্রয়োজন স্মৃতি? ভালো থাকাটার জন্য এর চাইতে আরো বেশি কি দরকার? ভালোবাসা দরকার। আমি তো
তাকে ভালোবাসি না? আমার কি মনে হচ্ছে জানো, তুমি অন্য কাউকে ভালোবাসো, কিন্তু আমার থেকে লুকাচ্ছ। সত্যি করে বলে তো, কে সেই ব্যক্তি? অর্ষা রহস্য করে হাসল। এর মানে হচ্ছে সে ওই ব্যাপারে এখনো কিছু বলবে না। স্মৃতি তবু কিছু একটা জেদ ধরে বলো। হুম, এভাবে হাসলে চলবে না, আমাকে বলতেই হবে। অর্ষা স্মৃতির হাত ধরে বলে, অবশ্যই বলবো। অফিসের কলিগদের মধ্যে আমার সবচাইতে প্রিয় এবং কাছের মানুষটি হচ্ছে তুমি। তোমাকে বলবো না তো কাকে বলবো? তবে হ্যাঁ, এখনই নয়, সময় হলে আমি নিজে থেকেই তোমাকে বলবো। সত্যি তো? সত্যি। স্মৃতি বলো, ঠিক আছে, আমিও অপেক্ষায় রইলাম। আহনাপে জিততে নেই। সে অগ্নিমূর্তি ধারণ করে বসে আছে। তার সামনে বসে আছে হাসিব। সে আহনাপে শান্ত করার চেষ্টা করে বলল, এত রেগে কেন যাচ্ছিস তুই? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। রাগ করবো না। অর্ষা তো আর একসেপ্ট করেনি। যদি করে? করবে না। তুই এতটা শিওর কিভাবে? কারণ ও তোকে ভালোবাসে। ছাই ভালোবাসে। আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে ও। আমি শিওর আমাকে জ্বালানোর জন্য ও রাজি হয়ে যেতে পারে। আরে বেটা না, রিলেশনের জন্য প্রপোজ করলে না হয় ভাবা যেত, তাই বলে বিয়ের জন্য তো আর রাজি হবে না। ভয়টা তো এখানেই। জিসান তো আর কোনো দিক থেকেই কম নয়। হ্যাঁ, কম না জানি, কিন্তু জিসান আহনাব নয়, আর অর্ষা আহনাবের ভালোবাসে। আহনাব দিশেহারা হয়ে বলে, অর্ষা খুব জেদি দোস্ত। এখন আমার সত্যি ভীষণ ভয় হচ্ছে। সেই সাথে রাগ তো হচ্ছেই পাহাড় সমান। মনে হচ্ছে বেটাকে কয়েক ঘাপ দিয়ে আসি। শালা প্রপোজ করার জন্য আর মেয়ে পেলি না, আমার কুইনের দিকে নজর দিতে হলো। রিল্যাক্স ব্রো, তোর কিংডমে তুই কিং, কুইন তো তোরই হবে। একটাবার শুধু অর্ষার ফ্রেন্ডদের সঙ্গে মিট হোক, ওদেরকে একবার কনভিন্স করে ফেলতে পারলে আর কোনো টেনশন নেই। কাজটি কি এত সহজ হবে বলে মনে হয়? সহজ করে নেব, আমি আছি তো। এজন্যই তো ভয়। হাসি ভুরু কুঁচকে বলল, মানে কি? মানে হচ্ছে তোর প্ল্যান বলেই ভয় পাচ্ছি। আগেরটা তো ফ্লপ হয়েছে, এবার যদি হয়? তুই শালা খালি নেগেটিভই ভেবে যা। আমি কিছু ভাবতে পারছি না। প্রচন্ড রাগ হচ্ছে আমার। জিসানের কথাগুলো কানে ঘন্টার মতো বেজে যাচ্ছে। পানি খা। আহনাব ঢক ঢক করে এক গ্লাস পানি পান করলো। না, রাগ কমছে না কিছুতেই। সে চেয়ারে গা এলিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, ইয়া আল্লাহ, সহায় হও প্লিজ। প্লিজ। বিকেলে অফিস ছুটির পর ফ্লোরে স্যার, বস এবং স্টাফদের নিয়ে অফিসের পাশে থাকা একটা রেস্টুরেন্টে এলো জিসান। আহনাব প্রথমে ভেবেছিল আসবে না, জিসানের ট্রিট সে নেবে না, কিন্তু হাসিব যখন বলল অর্ষাও তো যাবে, জিসান যদি তখন অর্ষাকে রাজি করিয়ে ফেলে, কি করবি তখন? ওদেরকে চোখে চোখে রাখতে হবে। ব্যাস, আহনাপে রাজি হয়ে গেল আসার জন্য। জিসান অর্ষার পাশে বসেছে। অর্ষা যে উঠে যাবে সেটাও পারছে না। এতে করে সবার সামনে জিসানকে অপমান করা হবে। অর্ষার এক পাশে জিসান এবং অন্য পাশে স্মৃতি। আহনাব বসেছে অর্ষার মুখোমুখি, চেহারে আহিন এবং হাসিবের মাঝখানে। ওদের চারপাশে অফিসের বাকিরা বসেছে। অর্ষাকে জিসানের পাশে দেখে চোয়াল শক্ত হয়ে যায় আহনাবের। সে জিততে আহিলে শার্ট টেনে ধরে বলে, আহিন ভ্যাকাচাকা খেয়ে তাকায়, বোকার মতো জিজ্ঞেস করে, টি শার্টটা কি নেবেন স্যার? সম্মতি ফিরে পায় আহনাব। সকলের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করে। আহিলের দিকে তাকিয়ে প্রশংসা সুরে বলে, এই শার্টে তোমাকে অনেক মানিয়েছে। কই থেকে নিয়েছো? নিউ মার্কেট থেকে। খুব সুন্দর, খুব সুন্দর বলে আহনাব আর চোখে জিসান এবং অর্ষার দিকে তাকালো। জিসান কিছু বলবে আর অর্ষা নিরুৎসুতা হয়ে মনোযোগ দিয়ে শুনছে। এত মনোযোগ দিয়ে ওর কথা শোনার কি আছে আহনাব বুঝতে পারছে না। আহনাব হাসিবের কানের কাছে মুখ দিয়ে বলে, হাসিব রে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে কিন্তু। হাসিব অসহায় দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, কষ্ট করে হজম করে যা। আহনাব গম্ভীর হয়ে বসে রইল। ওয়েটার এসে খাবার দিয়ে গিয়েছে। সবাই খাওয়া শুরু করেছে। কেবলমাত্র আহনাব কাঁটা চামচ দিয়ে খাবার নাড়ছে আর দেখছে। জিসান অর্ষাকে খাবার সার্ভ করছে। দেখে মনে হচ্ছে তার নববিবাহিত দম্পতি। কে আর যেন
উষ্ট্রে উষ্ট্রে পড়ছে। জিসানের এক্সট্রা কেয়ার বোধ হয় বাকিদের নজরে পড়েছি। সবাই মিটিমিটি হাসছিল। অর্ষা অস্বস্তিতে পড়ে যায়। বাইরে হাসলেও মনে মনে জিসানের পিন্ডি চটকাতে থাকে। খাবার শেষ হওয়ার পর অর্ষা তড়িঘড়ি করে আহিলকে নিয়ে রেস্টুরেন্টের দিকে বেরিয়ে যায়, কারণ জিসান তখন বলেছে আজকে সে বাড়ি পৌঁছে দেবে। জিসান বিল দেওয়ার সময় এই সুযোগটাকে কাজে লাগিয়েছে অর্ষা। আহিল পিছু যেতে যেতে বলে, এত তাড়াহুড়া করছিস কেন? কি হয়েছে? কথা পরে বলিস, আগে আয়। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে অর্ষা কিছু দূর এগিয়ে পেছনে তাকায়। আহিল নেই কোথাও। সে একটু এগিয়ে গিয়ে ডাকতে থাকে, আহিল, আহিল। আহিল নেই, আহনাপ আছে। অর্ষার পাশে তাকালো। অন্ধকার থেকে আহনাপ বেরিয়ে এসেছে। আহিল কোথায়? জিজ্ঞেস করলো অর্ষা। হাসিবের সঙ্গে আছে। বেয়াদবটা আমাকে একা রেখে গেল। না তো, আমি আছি, এই বলে অর্ষার দিকে দুপা এগিয়ে আসে। চিবিয়ে চিবিয়ে বলে, সব রাগ কি শুধুমাত্র আমার উপর প্রয়োগ করবে বলে জমিয়ে রেখেছ? কপাল ভাঁজ পড়ে অর্ষার। শুধায়, মানে কি? জিসান যখন প্রপোজ করল তখন সঙ্গে সঙ্গে না করে দাওনি কেন? আমি কাকে না করব, কাকে হ্যাঁ বলবো সেটা আমার ব্যাপার। আপনার এত মাথা ব্যথা কেন? গোটা মাথায় তল্পি তবলা নিয়ে বসে আছো, আবার জিজ্ঞেস করছো আমার মাথা ব্যথা কেন? লিসেন অর্ষা, তুমি আমাকে ইগনোর করো, রাগ দেখাও, আমি সব মেনে নিয়েছি। তাই বলে যদি ভেবে থাকো অন্য কোনো ছেলের সঙ্গে তোমাকে সহ্য করব, তাহলে তুমি ভুল। আমি দুজন নারীর ব্যাপারে ভীষণ সেনসিটিভ। এক আমার মা, আর দু তুমি। আমি কিন্তু একদম ছাড় দিব না। অর্ষা থমকে যায়। জবাব দেওয়ার মতো উত্তর নেই তার কাছে। তবে একরাশ ভালো লাগা এসে ভর করেছে তার মাঝে। সে কিছু না বলেই উল্টো ঘুরে মুচকি হাসে। চলে যাওয়ার জন্য উদ্যত হতেই ওড়না টান পড়ে। পিছু ফিরে দেখে আহনাপের হাতের মুঠোয় তার ওড়নার অংশ। অর্ষা রাগান্বিত স্বরে বলে, এসব কি? আহনাপ উত্তর না দিয়ে অর্ষার ওড়না নিজের হাতে বাঁধল। তারপর বলল, এবার যেখানে খুশি সেখানে যাও। আমি নিজে থেকে আর যাচ্ছি না সাথে। তুমি আমার নিয়ে যাবে। ভালো হচ্ছে না কিন্তু। আমি ভালো কিছু করিনি, তাহলে ভালো হবে কিভাবে? এতদিন ভালোই ছিলাম, তোমার তো ভালো লাগলো না। আমি কিন্তু চিৎকার করব, লোক জড়ো করব। আহনাব শব্দ করে হাসলো, বলল, তাই করো চিৎকার। অর্ষা দমে গেল। এই কাজ সে জীবনও করতে পারবে না। আহনাবের গায়ে কেউ হাত তুলবে, এটা তার সহ্য হবে? অর্ষা চুপসে যাওয়ার মুখে রেখে আহনাব কিছু কিছু এগিয়ে গেল। সোডিয়ামের লাইটে হলদে আলোর অর্ষার মুখ পানে দৃষ্টিপাত করে মিহিসরে বলল, কি হলো? এখন চুপ করে আছো কেন? করো চিৎকার। লোক জড়ো হোক, আমিও তখন চিৎকার করে বলবো, হে ধরণী মানুষগণ, আপনারা সবাই শুনে রাখুন, আমি এই রাগী মিষ্টি মেয়েটাকে ভালোবাসি। এই রাগিনী আমার, শুধু আমার। নাও নাও, এবার চিৎকার শুরু করো, দেরি করো না। অর্ষা গোমরা মুখে ওড়না থেকে আহনাবের হাত মুক্ত করতে গেলে আহনাব বাধা দেয়। হাতের বাঁধন খুলতে দেয় না। উল্টো অর্ষার ডান হাতে আঙ্গুলের মাঝে নিজের বাম হাতের আঙ্গুল মিশিয়ে শক্ত করে চেপে ধরে। ফিসফিস করে বলে, এই হাত ছাড়ার জন্য ধরিনি, বাটারফ্লাই। চলো হাঁটি। সুন্দর রাত্রি সাক্ষী রেখে পথ চলা আরম্ভ করি। সারা রাস্তায় আহরা বসার হাত ছাড়েনি, রিকশায় বসেও না। অর্ষা জানে জোর জবস্তিতে সে পারবে না আহনাবের সাথে, তাই সে বৃথা চেষ্টাও করেনি। বাড়ির সামনে এসে আহনাব বলে, একসাথে দুজনে, এটা যেন শেষ পথ চলা না হয়। এরপরে প্রতিটা পথ চলা একসাথে হোক, এটাই চাই। অর্ষা দাঁড়িয়ে কথাগুলো শুনল, তবে কিছু বলল না। অন্ধকারে মৃদু হেসে বাড়ির ভিতরে ঢুকে গেল। মেন দরজা লাগিয়ে এগিয়ে গিয়ে দেখলো সকাল বারান্দায় বসে আছে। কিরে, লাইট অফ করে এখানে বসে আছিস কেন? এগিয়ে যেতে যেতে জিজ্ঞেস করলো অর্ষা। সকাল দৌড়ে এসে অর্ষাকে জড়িয়ে ধরে, পাগলের মতো কাঁদছে সে। অর্ষা বিভ্রান্তিতে পড়ে যায়। সকালকে ছাড়িয়ে দুগালে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে সোনা, কাঁদছিস কেন তুই? সকাল কান্না দমকে কথা বলতে পারছে না। তার শরীর কাঁপছে। ভিতরে ভিতরে অর্ষা ভীষণ ভয় পাচ্ছে। সে সকালকে ধরে নিয়ে বারান্দায় বসলো। দৌড়ে গিয়ে ভিতর থেকে এক গ্লাস পানি এনে
সকালকে খাইয়ে দিল। মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদে না লক্ষ্মী, বল আমায় কি হয়েছে। আব্বা আম্মা কোথায়? সকাল তখনও ফোঁপাচ্ছে। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, বাবার অবস্থা অনেক খারাপ আপু, আবারও রক্তবমি করেছে। তোকে কতবার ফোন করেছি আমরা, কেন রিসিভ করিসনি? অর্ষা যেন পাগল পাগল অবস্থা, বাবার চিন্তায় জীবন বেরিয়ে যাচ্ছে তার। তড়িঘড়ি করে ব্যাগ থেকে ফোন বের করে সে কাজের জন্য বেশিরভাগ সময় অফিসে ফোন ভাইব্রেট করে রাখে সে। আজ কোনো পাগলে ধরেছিল, সে সাইলেন্ট করে রেখেছে, নাকি তাড়াহুড়ায় ভাইব্রেট করতে গিয়ে সাইলেন্ট করে ফেলেছে। আননোন নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। ফোনটা আবার ব্যাগে ভরে অর্ষা বলল, আব্বা এখন কোথায়? হাসপাতালে। তোফায়েল ভাইয়া এসেছিল, সে নিয়ে গেছে। আমি তোর জন্য থেকে গেছি। হাসপাতালের ঠিকানা জানিস? সকাল মাথা ঝাঁকালো। অর্ষা জলদি ঘর তালা দিয়ে সকালকে নিয়ে তৎক্ষণিক বাড়ি থেকে বেরিয়ে গেল। মনে মনে নিজেকে অসংখ্য গালি দিচ্ছে, কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না। কেন তার বাবার সঙ্গে বারবার এমন হয়? হাসপাতালে গিয়ে রিসিপশন তোফায়েলের সঙ্গে দেখা হয়ে যায় ওদের। অর্ষা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, বাবা কোথায়? ভিতরে আছে। তুই টেনশন করিস না, এখন তিনি ঠিক আছে। অর্ষা সকালকে নিয়ে ভিতরে গেল। সেলিনা বেগম প্যাসেজওয়েতে বসে আছে। অর্ষাকে দেখে তিনি গুমড়ে কেঁদে উঠে মাকে জড়িয়ে সান্ত্বনা দেয় অর্ষা। জীবনযুদ্ধে সে নিজেও হাঁপিয়ে পড়েছে। 2 ঘন্টা পর অর্ষা ওমর রহমানের সঙ্গে দেখা করতে যায়। বাবার মলিন মুখ দেখে বুকে কেঁপে ওঠে তার। পাশে টুলে বসে বাবার হাতের উপর হাত রেখে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? তিনি মিহি কণ্ঠে বলল, ভালো মা। তোর মুখটা এমন লাগছে কেন? অফিস থেকে এসে খাসনি? এতটুকু কথা বলেই যেন হাঁপিয়ে উঠছে ওমর রহমান। বড় করে শ্বাস নিলেন। অর্ষার বাবার বুকে হাত বুলিয়ে বলে, কথা বলতে কষ্ট হচ্ছে, তাহলে কথা বলো না। সেলিনা বেগম তখন স্বামীর মাথার কাছে বসে কেঁদেই চলছে। সকালে বসে আছে বাবার পায়ের কাছে বেঁধে। বাবার মৃদু হেসে অর্ষার হাতের উপর হাত রাখলেন। বিমর্ষ স্বরে বললেন, রুহুলকে খুব দেখতে ইচ্ছে করছে। অর্ষা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সেলিনা বেগম কেঁদে বললেন, আর রাগ করিস না মা, ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আয়। ধরে নে শেষবারের মতো কিছু চাইছি তোর কাছে, বলে অমর বলল। অর্ষা বলল, এভাবে কেন বলছো বাবা? আর তুমি এত কথা বলো না তো, কষ্ট হচ্ছে তোমার। আর আমি যাব ভাইয়ার কাছে, নিয়ে আসবো। ওমর রহমানের মলিন মুখ উজ্জ্বল হলো। তিনি মহা আনন্দে বলল, কাল সকালেই আনবি মা। হ্যাঁ, এখন ঘুমাও তুমি। অর্ষা ক্যাবিন থেকে বাইরে বেরিয়ে আসে। রুহুলকে সে ভালোবাসে, তবে রক্তে কেউ থাকলে রুহুলই তো আছে, তার ভাই। কিন্তু সে মানুষ হিসাবে অর্ষার একদম পছন্দ নয়। যারা এত কষ্ট করে ছোট থেকে বড় করেছে, তাদের থেকে কি করে রুহুল মুখ ফিরে নিতে পারে? মানুষ দুটো নিঃস্বার্থ পাগলের মতো ভালোবাসে, অথচ সে এসবে যোগ্যই নয়। বিতৃষ্ণার মুখ তেতো হয়ে আসে অর্ষার। রাতটা পার হলেই সে রুহুলের কাছে যাবে। তোফায়েলের থেকে ঠিকানা নিতে হবে তার আগে। সেই রাতে কেউ ওরা যায়নি। সকাল 9টা নাগাদ তোফায়েল বলা ঠিকানায় যাওয়ার জন্য বের হয় অর্ষা। অফিসে মিজানকে ফোন করে তার বাবার অসুস্থতার কথা জানিয়ে দিয়েছে। কয়েকদিন যেতে পারবে না, অফিসে এটা জানিয়েছে। মিজান কোনো দ্বিমত করেনি কিংবা আপত্তিও করেনি। বাবার খেয়াল রাখতে বলেছে। অনেকদিন পর অর্ষাকে দেখে খুশি হলো রুহুল। সে এখন মাস্তান বনে গেছে, রাজনীতি করে। অর্ষাকে বসিয়ে সাঙ্গাপাঙ্গাকে খাবার আনতে পাঠায়। খুব তোড়ঝোড় করে জানতে চায়, কি খাবি বল। অর্ষা চারিদিকে তাকিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে। রুহুল প্রশ্ন শুনে গম্ভীর হয়ে বলল, কিছু খাবো না। কিছু খাবি না মানে? তুই আমার কাছে এসেছিস এতদিন পর, আমি তোকে না খাইয়ে রাখবো? এতদিন তো একটাবারও খোঁজ নিয়ে দেখনি আমি খেয়ে আছি নাকি না খেয়ে মরে গেছি। রুহুল কিছুটা দমে গেল, পরক্ষণে বলল, তোর তো ফুসকা পছন্দ, ফুসকা আনতে বলেই সে ছেলেগুলোকে বলল, নাস্তা আনবি আর ফুসকা আনবি যা। দুজন চলে গেল নাস্তা আনতে। এখনো ভেতরে 5 জন আছে। রুহুল ওদেরকে বলল, তোরা নিচে গিয়ে অপেক্ষা কর। ওরা চলে গেল। রুহুল এবার অর্ষাকে বলল, এতদিন পর ভাইয়ার কথা মনে হলো? অর্ষা কোনো রকম বনিতা না করে বলল, আমি তোকে নিতে এসেছি। রুহুল অবাক হয়ে বলল, কোথায়? বাসায়? হ্যাঁ, বাবা শরীরটা ভালো না, অসুস্থ খুব।
এখন হাসপাতালে আছে জানি, জানার পর একবারও গেলে না? এতটা নিষ্ঠুর তুমি? রুহু সিগারেট ধরাতে গিয়ে অর্ষার জন্য ধরালো না। অর্ষা প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল, ঠিক আছে যাব, তবে এক শর্তে। কি শর্ত? বলছি, তার আগে বল, আগের তুলনায় আমায় কেমন দেখলি? ভালো কিছু দেখলাম না, বরং খারাপটাই নজরে এলো। পার্থক্য যদি বলতে হয় তাহলে বলা লাগে শুধু বেকারত্ব আর ভবঘুরে স্বভাবটাই নেই। রাজনীতি করে, নেতাদের গোলামি করে ইতিমধ্যেই মস্তান বনে গেছে। অর্ষার স্পষ্ট অপমানে রুহুল হাসল। আগের মতো রাগারাগি করল না। অনেকদিন পর সে বোনকে কাছে পেয়েছে। নিজের থেকে এসেছে বাড়িতে। ভুল করলেও বোনকে সে এখন আঘাত দিতে চায় না। মুচকি হেসে বলল, তা অবশ্য ঠিক বলছিস, কিন্তু যেটাই হোক এই অবস্থাটা কিন্তু এমনি এমনি হয়নি। বেকারত্ব বলিস, ভবঘুরে স্বভাবে বলিস, সেটাও এমনি এমনি দূর হয়নি। আগে মানুষজন আমাকে পাত্তা দিত না, কিন্তু এখন আমার আন্ডারে কত ছেলেপুলে রয়েছে, ওরা আমার কথায় উঠে বসে। এসব কিছুর পিছনে আমার বন্ধু তোফায়েলের অবদান রয়েছে। ও আচ্ছা, পিছন থেকে তাহলে কলকাঠি সে নাড়াচ্ছে। তোফায়েল আমার বন্ধু হলেও আমার মতো নয় অর্ষা। ও অনেক ভালো একটা ছেলে, ওর জন্য আজ আমি খেয়ে পরে ভালো আছি। তাই বাবা মায়ের কোনো অবদান নেই আমার জীবনে। বাবা মায়ের অবদান আমি অস্বীকার করছি না। একটা সময় পর্যন্ত তারা আমায় দেখে লালন পালন করেছে, এই সবটা আমি যা মানি, স্বীকার করি। তবে তারা আমার প্রয়োজন পূরণ করতে পারেনি, সেটা তোফায়েল করেছে। বাড়ি থেকে বের হওয়ার পরই আমাকে জায়গা দিয়েছে, ওর বাবাকে বলেছে রাজনীতিতে নাম দিয়েছি, নতুন একটা জীবন পেয়েছি আমি। অর্ষা তাচ্ছিল্য করে হাসল, বলল, বেশ ভালো লাগলো শুনে। এখন আমি তোমার কাছে এসেছি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাবা মায়ের কান্নাকাটি আর সহ্য করা যাচ্ছে না। বললাম তো যাব, তোর কথা রাখবো যদি তুই আমার সত্য মানিস। নিজের বাড়িতে ফিরে যাব, এর জন্য আমার বোনকে সত্য দিচ্ছিস? না না, ঘাবড়ানোর কিছু নেই। তোমার কাছ থেকে এসব আশা করা যেতেই পারে। বলো শুনি, এবার সত্য কি? সত্যটা হচ্ছে তোফায়েলকে তোর বিয়ে করতে হবে। মানে? হ্যাঁ, ঠিকই শুনছিস। তোফায়েল তোকে অনেক বেশি পছন্দ করে, তোকে বিয়ে করতে চায়। কথাটা অনেক আগেই আমায় বলেছিল, কিন্তু তখন তোর সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। তুই আমার কথা শুনবি না বলেই তোকে বলা হয়নি। অর্ষা শেষাক্তে কণ্ঠে বলল, তাই এখন সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করছো? খারাপ কিছু তো করছি না অর্ষা। তোফায়েলের ভালো একটা ছেলে, শিক্ষিত, সুদর্শন। ও যে তোকে বিয়ে করতে চেয়েছে, এটাই তো ভাগ্য। তুই যে নিজ স্বার্থে হাসিল করার জন্য বোনকে কুরবানি দিতে প্রস্তুত, এটা আমার দুর্ভাগ্য। আমি তোর খারাপ চাই না। তোফায়েল যথেষ্ট ভালো, তোকে সুখে রাখবে। আমার ভালো চাইছো নাকি বন্ধুর ঋণ শোধ করতে চাইছো? রুহুল নিরুত্তর। অর্ষা নিজেই বল, আমি যদি তোমার সত্য না মানি তাহলে তুমি ফিরবে না? না। অর্ষা অনেকক্ষণ যাবৎ নীরব রইল। এই মুহূর্তে তার আহনাবের কথা কেন সবার আগে মনে পড়ছে, কেন তার মুখটা চোখের সামনে ভেসে উঠেছে। উফ, বুকের ভেতরটা অজস্র চিনচিন ব্যথা শুরু হয়েছে। এত কেন কষ্ট হচ্ছে তার? পরক্ষণে বাবার অসুস্থ মুখটা চোখের দৃশ্যপটে ভেসে ওঠে। মায়ের কান্নার সুর কানে বাজছে। অর্ষা বড় করে শ্বাস নিল, দুহাতে চুলগুলো ঠিক করে নড়ে চড়ে বসল। বেশ, তুমি নিমকহারাম হতে পারো, কিন্তু আমি নই। আমি বাবাকে ভালোবাসি, শুধুমাত্র তাদের কথা ভেবে আমি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। তোমার সত্ত্বে আমি রাজি। খুশিতে চোখ মুখ চকচক করে উঠে রুহুলে। সে অর্ষার এক হাত ধরে বলে, সত্যি বলছিস? আমি ভীষণ খুশি হয়েছি কলিজা। এখন হয়তো তুই আমাকে ভুল বুঝছিস, কিন্তু বিয়ের পর বুঝবি ভাইয়া তোর খারাপ চায়নি। অর্ষা তাচ্ছিল্য করে হাসলো। রুহুলের হাতটা শক্ত করে ধরে বলল, তখন তোমায় যেন আফসোস না করতে হয়। গল্পের অংশটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামতটি জানাবেন।